নমস্কার। সন্ধ্যের আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্পটা একটু আলাদা রকমের, তবে গল্পটা কী নিয়ে তা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আশা করি। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। অফিসের অন্তহীন রাজনীতি এবং বিষাক্ত পরিবেশের খেলার ভারে আমি মার্কেটিং ফার্মের চাকরিটা ছেড়ে দিলাম। সেই মুহূর্তেটা ভাবছিলাম না ঠিক করলাম কি ভুল। সেই মুহূর্তে একটাই জিনিস চলছিল মাথায়, যে ওই নরকে আর পা রাখতে হবে না। কিন্তু পরক্ষণেই মুখের সামনে ভেসে উঠল মায়ের মুখটা। আমি এখন কিভাবে আমার মায়ের মুখোমুখি হব? তার আমাকে নিয়ে দেখা স্বপ্ন আমাকে যে কোনো মূল্যে কর্পোরেট সিঁড়িতে আরোহণ করতে ঠেলে দিয়েছিল। তার দৃষ্টিতে চাকরির সাফল্যই ছিল নিজের মূল্যবোধের চূড়ান্ত বৈধতা। বাড়ি ফেরার সময় মনে মনে কল্পনা করতে লাগলাম কি কি বলতে পারে। ছি ছি ছি, হাতের লক্ষ্মী এভাবে কেউ পায়ে ঠেলে দেয়? মা হয়তো চিৎকার করে বলবে, এরকম একটা ভালো মাইনের চাকরি এভাবে ছেড়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হলো? তোর কি কোনো ধারণা আছে এখন চাকরির বাজারে কী অবস্থা? এইসবই বলবে হয়তো। কিন্তু সেরকম হলো না। বাড়িতে ঢুকতে একটা নীরবতা এসে আমায় স্বাগত জানালো। মা কোনো কথা বলল না, শুধু গ্লুকন্ডির গ্লাসটা এনে আমার সামনে রেখে চলে গেল ভিতরে। অন্যদিন ভাই বেরিয়ে আসতো দেখার জন্য অফিস ফেরত আমি কি এনেছি, কিন্তু আজ ভাইকেও পেলাম না। চুপচাপ কাপড় জামা ছেড়ে নিজের ঘরে গিয়ে বসলাম। কানে আসছিল একটা মৃদু কথোপকথনের আওয়াজ, মা আর ভাইয়ের মাঝে। দু একবার হয়তো নিজের নামটা শুনলাম। কানে হেডফোন লাগিয়ে নিলাম। চাকরিটা এই বলে ছেড়েছিলাম যে চাকরি ছেড়ে দিয়ে সরকারি চাকরির পরীক্ষার জন্য পড়ব। এমন নয় পড়ছিলাম না, পড়ছিলাম, কিন্তু আমি কোনোদিনই ক্লাসের ফার্স্ট বয় ছিলাম না। বাবা মা পিসেমশাই কাকা কাকিমাদের থেকে ধার নিয়ে বিটেক করিয়ে এমবিএ করিয়েছিল। প্রথম কিছুদিন তেমন কিছু হয়নি, কিন্তু বাবা আর ভাই রোজই আমাকে ইঞ্জিনিয়ারিংয়ের জব ওপেনিং পাঠাতো। এমবিএ করার পর ইঞ্জিনিয়ারিংয়ের কোনো পড়াই মাথায় ছিল না আমার, কিন্তু সেটা তাদের কী করে বোঝাবো। আমার চাকরি ছাড়ার পর প্রথম কয়েক সপ্তাহ খুবই উত্তেজনাপূর্ণ ছিল। নিজের যেই যেই হবিগুলো পুরো করতে পারছিলাম না সেগুলো এখন পুরো করা শুরু করেছিলাম। যথাসম্ভব যেখানে সম্ভব সব কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু সেই উত্তেজনা বেশি দিন থাকলো না। দুদিন পর পর কোনো না কোনো কোম্পানির মেল আসতো, এই বলে যে আপনি সিলেক্টেড নন। নিজের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, 12-এর মার্কস, গ্র্যাজুয়েশন মার্কস ভরে ভরে হাত ব্যথা হয়ে গেছিল। এখন তো আধার কার্ড আর প্যান কার্ডের নাম্বার অবধি মুখস্থ হয়ে গিয়েছিল। কত যে আলাদা আলাদা পোর্টালের নিজের এই একই জিনিস কতবার করে ভরেছি নিজেরও মনে নেই। দিন সপ্তাহে পরিণত হলো, সপ্তাহ মাসে। সময় কাটতে থাকলো, কিন্তু আশার আলো নেই। এদিকে মায়ের চিৎকার চেঁচামেচি বারবার মনে করিয়ে দিচ্ছিল আমি কিভাবে একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীর বুকের উপর বসে বসে ফ্রিতে খাচ্ছি। আর কতদিন এভাবে থাকবি ঠিক করেছিস? এবার বুঝলি তো চাকরিটা ছেড়ে ঠিক করিসনি? এগুলো ছিল মায়ের কমন ডায়লগ। মা বলতো জানতাম, কিন্তু ভাইও যে আজকাল তাতে তাল মেলাবে সেটা ভাবিনি। ও হয়তো বুঝে গেছে এখন আমি ওকে আর বাইরের খাবার এনে খাওয়াতে পারবো না। তাই যেই ভাই সব ঝামেলাতে আমার হয়ে কথা বলতো সেও আজকাল তোয়াক্কা করে না। এরপর একটা সময় এলো যখন একের পর এক সরকারি চাকরির পরীক্ষা দেওয়া শুরু হলো। নিজেও গুনিনি কতবার সল্টলেক সেক্টর 5-এর টিসিএস গীতবিতানের অফিসে গেছি। প্রথম দিকে যখন যেতাম তখন সমবয়সী ছেলেমেয়েরা আসতো। এরপর ধীরে ধীরে দেখলাম আমার থেকে কম বয়সী ছেলেমেয়েরা আসা শুরু করেছে। আমার যে বয়স বেড়ে যাচ্ছিল সেটা বোঝানোর জন্য আর আয়নায় দেখতে হচ্ছে না। পরপর পরীক্ষা হতে থাকলো, আমিও দিতে থাকলাম। আর রোজ বাবা মায়ের একটা প্রশ্ন, এতগুলো যে পরীক্ষা দিলি হলো কি এগুলোর? কোনো রেজাল্ট বেরোলো? রেজাল্ট দেখেছিলাম, লিস্টে নাম নেই, একটারও নেই। নিজেই বুঝতে পারছিলাম না
পড়াশোনাতে কি আমি এতই বাজে? সরকারি পরীক্ষার ফলাফলগুলো সমানভাবে হতাশা বাড়াচ্ছিল। ফলাফলের পেজটা লোড হওয়ার সাথে সাথে আমি এখনও সেই ডুবে যাওয়া অনুভূতিটা অনুভব করতে পারি। সফল প্রার্থীদের তালিকার থেকে আমার নাম স্পষ্টভাবে অনুপস্থিত। আরেকটা বন্ধ দরজা, আরেকটা হতাশা, আরেকটা দিন নিজের মা বাবার হতাশাপূর্ণ মুখগুলো দেখা। এর মাঝে মায়ের বকাবকি আর চিৎকার চেঁচামেচি তো ছিলই। সব কথার শেষে একটাই কথা, আগেই বলেছিলাম চাকরিটা না ছাড়বে। ওদের ধারণাই ছিল আমি সিরিয়াস নই নিজের কেরিয়ার নিয়ে। আমি জানতাম না আদেও সিরিয়াস ছিলাম কিনা, বা কি ভুল করছিলাম, আর কি করব যাতে সিরিয়াস হওয়া যায়। রোজ ভগবানকে ডাকতাম যে অন্তত একটা চাকরি পাইয়ে দাও। এরই মাঝে একদিন একটা কাজের অফার আসে আমার কাছে, সিলেক্টও হয়ে যাই। সেদিন আনন্দের সীমা ছিল না, কিন্তু যেই মুহূর্তে কোম্পানির থেকে আমি অফার লেটারটা চাই তারা বেঁকে বসে, বলে অফার লেটার ছাড়াই কাজ করতে হবে। গল্পটা বুঝে গেলাম, কিছু না বলে চলে এলাম। ফোন যে আসতো না একদম তা নয়, ফোন আসতো, কিন্তু সবই হয় কল সেন্টারের, নয়তো লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করার লোকের। নিজের লজ্জা আর আত্মসম্মান কাটিয়ে বন্ধুদেরকেও বলা শুরু করেছিলাম। সবার একটা কথা, 6 মাস হয়ে গেছে বাড়িতে বসে আছিস, 7 মাস হয়ে গেল বাড়িতে বসে আছিস, 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল, 2 মাস পর আর সরকারি চাকরিতেও অ্যাপ্লাই করা যাবে না। আজ সকাল থেকে আকাশের মুখ। মাঝে মাঝে ভাবি, সত্যি কি ঠিক করেছিলাম চাকরিটা ছেড়ে? নিজের বাড়ির থেকে রোজ 2 ঘন্টা বাসে করে এক অজপাড়া গ্রামে মাঝখানে অফিস। 1 বছর টানা খাটাখাটনি করার পর আমার কাজের ক্রেডিট ম্যানেজার নিজের প্রিয় পাত্রকে দিয়ে দিলেন। আমি যখন বলি চাকরি আমি ছেড়ে দেব, তখন আমার ওপর ম্যানেজার এবং HR এই অপবাদ লাগালো যে আমি নাকি নিজের জুনিয়র মেয়েদেরকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেছি। যদিও এই অভিযোগ কে করেছে সেটা জানার চেষ্টা করার সময় আমাকে ধমকে দেওয়া হলো। আমার বানানো ডেটা রাতারাতি আমার জুনিয়ররা ডিলিট করে দিত, আর যখন জিজ্ঞেস করা হতো তোমরা কার অর্ডারে এটা করেছো, তখন তাদের মুখে আমার কলিগদের নাম ফুটে উঠত, যারা কিনা আমার সঙ্গে কথা বলার চেয়ে বেশি ডেটা ডিলিট করতে বেশি উদ্যত ছিল। আর শেষে আমাকে এমন এক ডিপার্টমেন্টে পাঠানো হলো যেখানে আমাকে 2 নয় 4টে শিফটের ডিউটি করতে হবে। একে বাড়ির থেকে এত দূর, অফিস বাস ধরার জন্য আমাকে আবার বাস নিয়ে যেতে হতো, তাও মিস হয়ে যেত বহুবার ট্রাফিকের জন্য। কাউকে কিছু বললেই একই উত্তর, আশেপাশে বাড়ি নিয়ে নাও। হ্যাঁ, বাড়ি নিয়ে নিই, তারপর তোমরা যখন চাইবে আমাকে অফিসে ডেকে গাধার কাটুনি খাটাবে। না, কোনো ভুল কাজ করিনি। নরক ছিল ওই জায়গাটা, উল্টে আমি বলবো নরকও ছোট মনে হবে ওটার সামনে। আজ সকাল থেকেই আকাশের মুখটা হ। বাবা 10 মিনিট অন্তর অন্তর এসে জিজ্ঞেস করছে এই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি কিনা, ওই কোম্পানিতে অ্যাপ্লাই করেছি কিনা। আমি মাথা নাড়িয়ে সবেতে হ্যাঁ বলে যাচ্ছি। এরই মধ্যে বাবা দেখতে পেল যে আমার রেজিউমেতে কিছু ভুল আছে, আমাকে দেখে দেখালো। একজন বন্ধুকে বানিয়ে দিতে বলেছিলাম, সেও ঠিকঠাকভাবে বানায়নি, আমিও আর লক্ষ্য করিনি। এটা মায়ের কানে পড়তেই আবার তুমুল চিৎকার শুরু হলো। ইদানিং আর গায়ে লাগে না, বিশেষ করে আজ সকাল থেকে। কাল রাতে ইনস্টাতে অন্বেষার ছবি দেখলাম, নিজের বরের সঙ্গে দুবাইতে গেছে। মুখে হাসি ফুটে উঠল। আমার সাথে থাকলে তো পুরী বা দার্জিলিংয়ের বাইরে নিয়েও যেতে পারতাম না। ওর বর ওকে বিদেশে ঘোরাচ্ছে, কিন্তু বুকের কাছে ব্যথা কেন হচ্ছে? চোখের সামনে ভেসে উঠল স্কুলের করিডোর, অন্বেষাকে লেখা সেই প্রথম প্রেমপত্র। তখন ভাবতাম কোনোদিন হয়তো আমাদের বিয়ে হবে, পুরো পৃথিবী ঘুরতে বেরোবো। কিন্তু এখন কি আর করা যাবে? যাক, ও বিদেশ ঘুরছে এটাই ভেবে ভালো লাগছে। এখন ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে সব পুরনো অসম্পূর্ণ ইচ্ছেগুলো মনে পড়ে যাচ্ছে।
কাল আবার একটা ইন্টারভিউ ছিল। আমি যেতেই ওরা বলল, আপনি ব্যাংকিংয়ে ঢুকতে চান? আপনার তো কোনো ব্যাংকিংয়ের আইডিয়াই নেই, আপনাকে তো ট্রেনিং দেওয়াতে হবে। আমরা ট্রেনিং করিয়ে দেবো, কিন্তু 7,000 টাকা লাগবে, দিতে পারবেন তো? কোথা থেকে দেব? বাবা অবসর নিয়েছে, ভাইয়ের এখনও পড়া শেষ হয়নি, ব্যাংকে টাকা নেই, কোথা থেকে কি করব? হেরে গেছি জীবনের থেকে, নিজের থেকে। এক সময় যে ছাদের রেলিংয়ের থেকে নিচে তাকাতে ভয় করতো, আজ আর করছে না। আজ অনায়াসই তাকিয়ে আছি। অসফলতা মানুষকে কতটা সাহসী বানিয়ে দেয় ভেবেও অবাক লাগে। আমি চলে গেলে কারই বা কি ক্ষতি হবে? মাম্মা দাদু যে চলে গেল, কে কষ্ট পেল? ওই 6 দিন মতো সবাই একটু মনমরা থাকে, কিন্তু পরে সবাই ভুলে যায়। মৃতদের আর কে মনে রাখে? আমাকেও কেউ মনে রাখবে না, না রাখাই উচিত। সারাটা জীবন কী বা করলাম? না পারলাম মা বাবার মনের মতো সন্তান হতে, না পারলাম ভাইয়ের জন্য আদর্শ দাদা হতে। এসব হওয়ার চেষ্টাতেই নিজের ইচ্ছেগুলোরও জলাঞ্জলি দিলাম। নিজের কাছেও আজ মুখ দেখানোর মতো অবস্থা নেই। যদি সময় পেছনে যেতে পারতাম, তাহলে ফিরে যেতাম 2010-11-তে। স্কুলের সেই ক্লাসরুম, আমরা 4-5 জন বন্ধু লাস্ট বেঞ্চে বসে খুনসুটি করে যাচ্ছি। ক্লাসের বাইরে দিয়ে হেঁটে যাওয়া অন্বেষার ছবি, ফোনে চলতে থাকা প্রেম আমার সিনেমার গান। একে আমি কি ঠিক দেখছি? সামনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে অন্বেষা না? সেই আগের অন্বেষা, নীল রঙের সালোয়ার কামিজ, মাথায় লাল ঝুঁটি, সেই বড় বড় চোখ, স্কুলের ইউনিফর্ম পরা, আমার দিকে তাকিয়ে হাসছে। আমি স্বপ্নেও ভাবিনি এই অন্বেষাকে আর জীবনেও দেখতে পাবো। আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমার দিকে। আমি চোখ বন্ধ করে এগিয়ে গেলাম। হয়তো চোখ খুললে নিজেকে আবার ক্লাসরুমের লাস্ট বেঞ্চে পাবো। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন। ধন্যবাদ।